ডাক্তার আব্দুল নূর তুষার, আপনি যদি একটু বলেন আমাদের দেশটা কি হামের দেশ ছিল? আজকে কেন শিরোনাম এটা করতে হচ্ছে? আমাদের দেশ হামের দেশ ছিল না। আমাদের দেশ আসলে সব ধরনের অসুখ বিসুখের দেশ ছিল। আপনি যদি স্বাধীনতা যুদ্ধের আগে যান তাহলে দেখবেন আমাদের গড় আয়ু কত ছিল। আমাদের এখানে গুটি বসন্ত ছিল, কলেরা ছিল, ডায়রিয়া ছিল, নিউমোনিয়া ছিল, প্রসূতিদের যে রোগ প্রি-এক্লাম্পসিয়া ছিল। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যতই দুর্বল হয়ে থাকুক না কেন, আমাদের চিকিৎসকরা, আমাদের স্টাফ যারা নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী এই সকল প্রতিকূলতার মধ্যেও কিন্তু অনেক অর্জন করেছে। এবং বাংলাদেশে যদি দুটি বৃহৎ অর্জন থাকে তাহলে একটি হচ্ছে কৃষি খাতে, আরেকটি হচ্ছে স্বাস্থ্য খাতে। এবং বাংলাদেশে যে এত মানুষ বেড়েছে, মানুষ মরে গেলে তো মানুষ বাড়তো না, বরং আমাদের শিশুরা আগের চাইতে কম আক্রান্ত হন, আমাদের মায়েরা আগের চাইতে বেশি বাঁচেন, এবং আমাদের যে গড় আয়ু বেড়েছে একটি বড় কারণ হচ্ছে আমাদের শিশু মৃত্যুর হার কমেছে, আমাদের মাতৃস্বাস্থ্যের উন্নতি হয়েছে, আমাদের মৃত্যুর হারও কমেছে, এবং সংক্রামক ব্যাধিতে মৃত্যুর হার অনেক কমেছিল। আমাদের এমনকি যে কিছু কিছু রোগ যেগুলো অতি পরিচিত, এই যে ডায়রিয়া, নিউমোনিয়া, এগুলিতে মৃত্যুর হার অনেক কমে গিয়েছিল। তাহলে কি করে আবার হাম ফেরত এলো? আসলে এই প্রশ্নটা করতে পারেন। এই যে স্বাস্থ্য ব্যবস্থার হঠাৎ এই হতদরিদ্র চেহারা, এটা হতো না যদি আমাদের অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্ত না থাকতো। অন্তর্বর্তী সরকার ভুল তো করেছেন, আবার সেই ভুল ঢাকার জন্য এখন তাদের প্রতি সহানুভূতিশীল কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান একসঙ্গে হুক্কা হওয়া শুরু করেছেন। আমি আপনাকে বুঝিয়ে বলি, এই যে এইচপিএনএসপি, এটা পুষ্টি, স্বাস্থ্য এবং মাতৃস্বাস্থ্য এবং জনসংখ্যা এর উপরে একটি চলমান প্রক্রিয়া ছিল। কেন ছিল? কারণ স্বাস্থ্য ব্যবস্থায় কিছু কিছু কাজ অতি জরুরি। তার মধ্যে একটি হচ্ছে যে সংক্রমণ প্রতিরোধ, একটি হচ্ছে কিছু কিছু রোগে মৃত্যুর হার কমিয়ে নিয়ে আসা, মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, পুষ্টি, এগুলো কিন্তু সব স্বাস্থ্যের একটা ইন্টিগ্রেটেড বিষয়। এই যে একটু আগে আমাদের আলোচক বলছিলেন না যে মায়ের কাছ থেকে তো ইমিউনিটি পাওয়ার কথা। আর মায়ের কি পুষ্টি কমে গিয়েছে? মায়ের কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে? ইমিউনিটি কেন পাচ্ছে না বাচ্চারা? বা বুকের দুধ খাচ্ছে এমন বাচ্চার কেন হাম হচ্ছে? টিকা কি আসলে মানহীন ছিল, নাকি এই টিকা সময় মতো দেওয়া হয় নাই? এই যে প্রশ্নগুলি উঠছে, কেন উঠছে? কারণ এই এইচপিএনএসপিতে শুধু যে হামের টিকা বা টিকা কেনার ক্ষেত্রে সমস্যা হয়েছে তা কিন্তু না, পুষ্টি সংক্রান্ত কার্যক্রম ব্যাহত হয়েছে। 38টার মতো কার্যক্রম ব্যাহত হয়ে গিয়েছে। কেন? তাদের মনে বদ্ধমূল ধারণা যে তারা দুর্নীতি প্রতিরোধ করবেন। এখন দুর্নীতি প্রতিরোধ করার উপায় কিন্তু এইটা না যে আপনি কাজ বন্ধ করে দিয়ে দুর্নীতি প্রতিরোধ করবেন। আপনার বাজারে যিনি বাজার করতে যান তিনি মনে করেন মাছ কিনতে গিয়ে চুরি করে, এই জন্য কি আপনি আপনার বাসায় সকলের মাছ খাওয়া বন্ধ করে দিবেন? আপনি তদন্ত করতে পারেন, আপনি ওই লোকটাকে বদল করতে পারেন। চিন্তা করে দেখেন, টিকা কেনা হবে, এইটার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে, ইউনিসেফ আর গ্যাভি এটা কিনে আমাদেরকে দেয়, সরকার সেখানে খানিকটা বিনিয়োগ করে, আর গ্যাভিও কিছু টাকা দেয়। ধীরে ধীরে ওই টাকাটা কমে আসবে আর আমাদের টাকাটা বাড়বে। এরকম একটা ট্রানজিশনাল ফেজে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে কি করলেন? বললেন আমরা ওপেন টেন্ডার করব। কেন না? ওইখানে মিসম্যানেজমেন্ট হয়। ওপেন টেন্ডারের অভিজ্ঞতাই তো তাদের নাই। যারা এটা করতে গিয়েছিলেন তারা তো ভালো করে জানেন না যে ওপেন মার্কেটে টিকা কিভাবে কিনে। তাদের তো উচিত ছিল টিকা যাতে চলমান থাকে এরকম একটা প্রক্রিয়ায় গিয়ে একটা টেস্ট কেসে ওপেন টেন্ডার করে দেখা। ওপেন টেন্ডার করলেও কিন্তু সেখানে সকলে বিড করতে আসতে পারে না, কেননা টিকার চাহিদা কিন্তু পৃথিবীতে মানুষ জানে। টিকা যারা উৎপাদন করেন তারা জানেন কোন কোন দেশে কত লক্ষ টিকা লাগে, কতটুকু টিকা উৎপাদন করতে হবে, কারা সেটা কিনে। বাজারে গিয়ে আপনি আজকে টিকা খুঁজলেই কিন্তু টিকা পাবেন না। আপনার মনে আছে কোভিড এর সময়? এটা কি তাদের ধারণার মধ্যে ছিল না যে ওপেন টেন্ডার তারা করবে? মানে আমার অদ্ভুত লাগে যে তাদেরকে সতর্ক করেছিল। আপনাদের মধ্যে ধারণা থাকতে হবে না। তিনি প্রশাসক, তার সকল ধারণা লাগে না। যেমন ধরেন এখানে মোস্তাক ভাই আছেন, তাহলে আমি যদি প্রশাসক হই আমি কি করতাম? আমি তাকে একটা ফোন করে জিজ্ঞেস করতাম যে ভাই এটা কাজটা করতে চাচ্ছি, ঠিক হচ্ছে? মোস্তাক ভাইকে জিজ্ঞেস করবেন না, মনে করেন উনি আপনার দলের না। আমাদের দেশে সব দলীয়করণ হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাইদুর ভাই যে দল করতেন, মোস্তাক ভাই সে একই দল করতেন, মানে একই ধরনের রাজনীতি করতেন। সাইদুর ভাই ফোন করে মোস্তাক ভাইকে জিজ্ঞেস করতে পারতেন না? পারতেন। করেছিলেন? করেন তো নাই। বরং মার্চ মাসে যখন এই প্রক্রিয়াটা বাতিল হয় যে মিটিং এ, সেটা চেয়ারম্যান ছিলেন এই সহকারী উপদেষ্টা আমাদের বড় ভাই। জিজ্ঞেস না করবার কারণটা কি? আমি জানি না জিজ্ঞেস করেছিলেন কিনা। জিজ্ঞেস করলে তো এটা হওয়ার কথা না। আমি ধারণা করছি যে জিজ্ঞেস করেন নাই। ভালো কথা, উনি তো একজন শিক্ষাবিদ, উনি তো জানেন এই পুরো ব্যাপারটা। ওনারা কি করলেন? এই পুরা অর্থ বাতিল করে দিলেন মার্চ মাসে। পত্রিকাতে খবর হলো, এবং 5 বছরের মানে অর্থ বরাদ্দ একসাথে বাতিল করলেন। এমন না যে উনি শুধু টিকা বাতিল করেছেন, উনি তো বাকি যে 37টা
সেই কর্মকাণ্ড বাতিল করেছেন। আমরা এটা দেখতে পাচ্ছেন কেন হাম জানেন? এটা হচ্ছে এই কয়েকদিন আগে মোস্তাক ভাই বলছিলেন যে পাবলিক হেলথে এটাকে বলে হামের মতো ডিজিজগুলি হচ্ছে, অতি সংক্রামক ব্যাধিগুলি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার ক্যানারি বার্ড। একসময় কুয়ার মধ্যে গ্যাস জমলে ক্যানারি নামিয়ে দিয়ে, জাহাজের মধ্যে খনির মধ্যে গ্যাস জমলে ক্যানারি নামিয়ে দিয়ে দেখতো যে ক্যানারি মরে গেলে মানে ওটার মধ্যে বিষাক্ত গ্যাস আছে। তো এই যে অতি সংক্রামক ব্যাধিগুলি যখন এইভাবে সারফেসড হয়, এর মানে হচ্ছে আরো অনেক কিছু এর পেছনে আছে লুকিয়ে। যক্ষার টিকাও একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যক্ষার ওষুধ বিতরণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে ব্লাড প্রেশারের ওষুধ দিত, এইডস এর ওষুধ দিত। আমাদের অনেকগুলি এই নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো অসংক্রামক, সেগুলোর ঔষধ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতো। এই যে কি বলে ম্যালেরিয়া, এইটার ওষুধ দেয় ফ্রি, সরকার কিন্তু অনেক ফ্রি ওষুধ দেন। এটা ভাবার কিন্তু কোনো কারণ নাই যে সরকারগুলি সব জায়গাতে অন্যায় করে আর সব জায়গায় চুরি করে। স্বাস্থ্য ব্যবস্থায় চুরি কিংবা খাদ্য ব্যবস্থায় চুরি বা অন্যায় করতে গেলেও কিন্তু বুঝে শুনে করতে হয়, কারণ এটার সঙ্গে জনগণ প্রত্যক্ষভাবে জড়িত। এবং বুঝে নিলাম যে ঠিক আছে এই টিকায় ঝামেলা হয়, দুর্নীতি হয়, হ্যান ত্যান, কিন্তু এই টিকাটা কিনতো কে? গ্যাভি আর ইউনিসেফ। ওনারা কি বলতে চেয়েছিলেন গ্যাভি আর ইউনিসেফ দুর্নীতি করে? ভালো কথা, ওনাদেরকে দিব না, আমরা টাকা বাঁচাবো। ক্ষমতায় কে ছিল? ইউনূস সাহেব, সাইদুর রহমান, নূরজাহান সাহেব, ওনারা কি চোর? ওনারাও চোর না, যে কিনে সেও চোর না, তারা টাকাটা বাতিল করলো কি কারণে? এটার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নাই। কিন্তু ওনারা দেরি করেছেন, টিকা সংগ্রহে দেরি হয়েছে, টিকা প্রদানে দেরি হয়েছে, লোকজনকে বেতন দেয় নাই, বেতন না দিয়ে পরে যে টিকা যারা ক্যারি করে নিয়ে যায় তারা বেতন পায় নাই, টিকা যারা দেয় তারা বেতন পায় নাই, টিকা যে গাড়িতে করে যায় সেটা তেল ছিল না। ওনারা পুরা এই কার্যক্রমটাকে ব্যাহত করে দিয়ে ওনারা বসেছিলেন। কি কারণে? ওনারা না এত ভালো? ফলে এই যে দেশে আপনি যে বললেন না যে হামের দেশ, এটা হামের দেশ না, আসলে এটা আসলে মানুষের মূল্য কমে যাওয়ার দেশ হয়েছে। আমাদের জীবনের কোনো মূল্য তাদের কাছে ছিল না, সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য তাদের কাছে ছিল না। যদি থাকতো তাহলে এই যে এত মানুষের জীবনের বিনিময়ে প্রাপ্ত যে এই গণতান্ত্রিক সংস্কৃতি, ওনারা সেইটারও 12টা বাজিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ওনারা চুক্তি করে যান নাই। এরপরে হামের টিকা কিনতে গেলে জানেন কার কাছ থেকে পারমিশন নিতে হবে? মানুষের মূল্য নেই বলে কি তারা বসেছিলেন, নাকি আসলে তারা আজকের এই দিনটি দেখার জন্যই বসেছিলেন? প্রশ্ন তো একের পর এক উঠেই যাচ্ছে। ওনারা চেয়েছেন রাজনীতিবিদরা ব্যর্থ হোক, ওনারা চেয়েছেন রাজনৈতিক সরকার ব্যর্থ হোক, ওনারা খুব ভালো এটা প্রমাণ করতে চেয়েছিলেন। এইসবের কারণে রাজনৈতিক সরকারের উপর হামের বোঝা, ওনারা তো চুক্তির বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছেন, ওনারা অদ্ভুত এক সংস্কারের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছেন, ওনারা উচ্চ কক্ষ নিম্ন কক্ষের নাম দিয়ে একটা সংবিধান সংস্কার পরিষদ বানিয়ে চাপিয়ে দিয়ে গিয়েছেন। যে বাচ্চারা মারা যাচ্ছে সংবিধান পরিষদ করলে কি হবে এদের? কিন্তু সেই প্রশ্ন করেন, এখন সংবিধান সংস্কার করে সব ঠিক করে ফেললেন, এই বাচ্চাগুলো কি সংবিধানের কারণে মারা যাচ্ছে? শিশুরা তাদের জীবনের মধ্য দিয়ে আমি মাসুদ কামাল আপনাকে একটু এ পর্যায়ে শুনতে চাই, যেখানে ডাক্তার আব্দুল নূর তুষার থামলেন আসলে যে তারা বসেছিলেন। আপনি কিন্তু সেই অন্তর্বর্তী সরকারের ওই সময় স্বাস্থ্য উপদেষ্টার কথা সব থেকে বেশি বলতেন, নূরজাহান বেগম। কেন মানে আপনার মতো করে এতটা উল্লেখ করে মনে হয় আর কেউ বলেননি আমার জানা মতে, বা আমি যতটা পেয়েছি আপনাকে আপনার মতের এই আয়োজনে। সত্যিকার অর্থে কি বুঝেই বসেছিলেন, নাকি আসলে আপনি যেটা বলতেন যে তাকে কেন বসানো হয়েছে সেটাও আসলে কি কোনো ধরনের বিবেচনাগত ভুল ছিল কিনা? উনি বুঝতেন না তো, উনি কি বোঝার লোক নাকি? উনি কেন বুঝবেন? উনি গ্রামীণ ব্যাংকের চাকরি করতেন, উনি হেলথের কি বুঝবেন না ভাই? উনি কিছুই বুঝতেন না। উনি নিজে ছিলেন অসুস্থ লোক, ওনাকে ডক্টর ইউনূস ওখানে নিয়ে আসছিল ওনার ট্রিটমেন্টটা ঠিকঠাক মতো করার জন্য বিনা পয়সায়। ওনার বান্ধবী হয়তো একই এলাকায় বাড়ি, ওনাকে আনছিলেন, ওনার ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হবে, সিঙ্গাপুরে যাইতেন, কদিন পর ট্রিটমেন্ট করে আসতেন। এগুলো মূল কথা রে ভাই। এখন এগুলো বললে মানুষ বলে যে এত রব হয় বলতেছি, এটাই ঠিক। আর সাইদুর রহমান সাহেব ছিলেন ওখানে, লোক ভালো, আমাদের পরিচিত লোক, তারা পছন্দই করি। উনি গেছেন টাকা বাঁচাইতে, টাকা বাঁচালে তো এই তার তো ওই পদ্ধতি ঠিক আছে। 400 লোক মরে গেছে, এদের দুধ কিনতে হবে না, কোনো কিছু কিনতে হবে না, টাকা পাচ্ছে, এই ফর্মুলায় গেছে ওনারা। 50,000 লোক বেঁচে থাকলে 50,000 লোক ভাই আক্রান্ত হয়েছে। টাকা কত অর্জন করতে পারতো সেই হিসাব আমরা কখন করব? এরা তো তাদের কাছে তারা মানুষটারে ভাই। ডক্টর ইউনূসকে এই দেশের মানুষকে মানুষ মনে করে? আপনার মনে হয়? ডক্টর ইউনূসের কাছে মানুষ হলো টেড টার্নার। এই যে সিএনএন টেড টার্নার মারা গেছে, এই মারা যাওয়া উপলক্ষে উনি ওনার পেজে প্রায় 350 ওয়ার্ডের একটা অবিচরি লিখছে। উনি কত ভালো মানুষ ছিলেন, ওনার ফ্রেন্ড ছিলেন, এগুলি লিখছে। আর ওই দিনে যেদিন ওটা লিখছে, ওই দিনে বাংলাদেশের এই মৃতের মোট সংখ্যা দাঁড়াইছিল 324 জনের মতো। এদের জন্য সে একটা লাইন লিখছে। কয়েকদিন পরে আনিস আলমগীর অনেক কথা বললেন ডক্টর ইউনূস সম্পর্কে,
তা আমি প্রথম ভাবতাম ওই এত বলে কেন, ওর এলাকার লোক, আগে কইতো বর্দা বর্দা, এখন কয় অন্য কথা। তো আমার কাছে পরে আনে হয়েছে যে আসলে কম বলে সে, এই লোকটা আসলে মানুষই না, বুঝছেন, দেখতে মানুষের মতো, বাট এটা মানুষ না। আর যদিও বা হয়, সে বাংলাদেশের মানুষ না। এই দেশটাকে মানে যতটা ক্ষতি করা সম্ভব একজনের পক্ষে অথবা একটা গ্রুপের পক্ষে, এরা সবাই মিলে এই কাজটা করছে, এরা সবাই মিলে এই কাজটা করছে। এবং এদের মূল সহযোগীর একজন আবার এই সরকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে বসে আছে। এখন যে তদন্তের কথা উঠেছে, সেই তদন্ত কি আসলে তাহলে যথাযথভাবে হবে? জি, যে তদন্তের কথা এখন উঠেছে, এই বর্তমান সরকার বলছে যে কমিটি গঠন করা হবে। কবে? ডাক্তার জাহিদুর রহমান তো বললেন, আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে এই জন্য যারা দায়ী তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, বলেছেন তো, সেটা বলেছেন, তারা 1 সপ্তাহের বেশি হয়ে গেছে। এখন যদি তারা ক্ষমার অযোগ্যের মতো অপরাধ করে থাকে, তাহলে তার যদি কোনো বিচারের ব্যবস্থা শুরুই না হয়, তাহলে তারা মনে ক্ষমা করে দিছে। এবং এই সরকার তো একটা দায়িত্ব নিছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া। এই যে এত অভিযোগ করতেছে অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিছে? এবং যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে এই সরকারের মানে এই দল সবচেয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করছে, তারই নিয়ে সবার আগে পুরস্কৃত করছে। এই সরকারের ভাবগত কিছু বুঝি না রে ভাই। ও আমার স্বার্থ কি দেখবো, সে তো তার স্বার্থই দেখে না। এই সরকার ডক্টর খলিলের বিরুদ্ধে প্রেস কনফারেন্স বলছে যে এই লোকটাকে সহায়তা হবে, তারাই নিয়ে পুরস্কৃত করছে। কেন করছে তাও জানি না। আমাদের জানান যে আমরা এই কারণে করছি, যে তখন ভুলছিলাম এখন ঠিক হয়েছি, বলেন এটা আমাদেরকে, তাও তো বলে না। তাহলে আমরা যেটা শুনলাম যে একটা তদন্ত কমিটি হবে এবং টিকার ব্যাপারে হবে, কথা হবে, রাখেন হয়েছে হয়েছে এখন পর্যন্ত মানে আমরা আশাবাদীও থাকবো না যে সামনে কোনো আশা জায়গা নিয়ে তথ্য পেতে পারি, এরকম নাই। আপনি আশাবাদী, আঙুলের মধ্যে হাত দেন, আগুনের মধ্যে হাত দেন, খুব আশাবাদী, আগুনে হাত দেন, হাত পুড়বো না? বলেন পূর্বে কিনা? আপনি কিন্তু আশাবাদী, যে আপনি কি আশাবাদী কি নৈরাশাবাদী, এতে কিছু যায় আসে না। যায় আসে হলো সরকার কি করতেছে তার উপর। সরকার করছে পর্যন্ত করা উচিত ছিল না, আরো আগেই একটা ইনকোয়ারি কমিটি করবে। আমি তো বলছি না যে তুমি একটা না ফাঁসি দাও, আপনি একটা ইনকোয়ারি কমিটি করে জাতির সামনে প্রকৃত চিত্রটা তুলে ধরেন, তারপরে যদি কেউ দায়ী থাকে তার শাস্তি ব্যবস্থা নেন। আর যদি দায়ী না থাকে তাহলে নূরজাহান বেগমের নোবেল প্রাইজ দেওয়ার জন্য পাঠান, নরওয়েতে পাঠান, অসুবিধাটা কি আছে? পাঠান, কিছু একটা করবেন তো। আপনি কি করছে? প্রাইম মিনিস্টার বলে ওনার মন্ত্রীরা ওনাদের মতো কাজ করে। আমার তো সন্দেহ হয় যেটা প্রাইম মিনিস্টারের দাম দেয় কিনা। আনিস আলমগীর, আপনার কাছে আসতে চাই এবং সেখানে বলতেই হচ্ছে হাম নির্মূলের পথে আমরা হাঁটছি। এই কথাটা তো আমরা দীর্ঘদিন ধরে শুনছি যে হাম নির্মূলের পথে হাঁটছি। হাঁটতে হাঁটতে এখন আমরা আসলে মৃত্যুর মিছিল কেন দেখতে পাচ্ছি, আর সেই মৃত্যুর মিছিলে প্রতিদিনই কিছু শিশু যোগ হচ্ছে। সে আবার একই কথা আমার যদি বলতো ইউনুসকে বলতে হবে। আমি বলবো যে আপনি শুধু ইউনুসকে পেয়েছেন। আমি তো এই সরকারের আগে ছিল ইউনুস, স্বাভাবিকভাবে ইউনুসেরই কথায় আসবে। এর আগে ছিল শেখ হাসিনা, তার প্রসঙ্গ আসবে। কিন্তু আমি তো শায়েস্তা খান আমল নিয়ে কথা বলবো না। কিন্তু আমাদের কিছু অন্ধ লোক মনে করে যে ইউনুসকে নিয়ে কথা বলা মানে হচ্ছে এটা ক্ষোভে বলছে। আনিস আলমগীরকে জেলে দিয়েছিল, সেই জন্য বোধহয় আনিস আলমগীর ক্ষিপ্ত, এই জন্য তাকে বলছে। কিন্তু এটা তো বাস্তবতা। 18টা মাস সে দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়ে গেছে, এবং জাহান্নাম বানিয়ে সে এখন আনন্দে আছে, এটা নিয়ে কোনো কথা নাই, বার্তা নাই। কারণ তাকে সর্বদলীয় প্রোটেকশন দেওয়া হয়েছে। আপনি বলছেন যে মৃত্যুর মিছিল কেন থামছে না এই জন্য যে পলিসিগত ফেলিউর ছিল আমাদের, যেটা করার কথা ছিল সেটা করার সিস্টেম ব্রেকডাউন করেছে। যেভাবে আমরা নিতাম আগে, যে পদ্ধতিতে আমরা সংগ্রহ করতাম সেটা সে করে নাই। তারপরে যে ডিলেড রেসপন্স, যেটা যখন করার তখন সেটা করে নাই। ইভেন এই সরকারও যদি আপনি খেয়াল করে থাকেন যে মার্চে শুরু হলো এই প্রাদুর্ভাব শুরু হয়ে গেল, এবং এই একটা মাস ক্যাম্পেইন করা দরকার ছিল। সেই ক্যাম্পেইন কিন্তু হয় না এর বিরুদ্ধে। এবং এইটা 20 বছর পরে এটা কেন এত বেশি করে দাঁড়ালো? হামে কেউ মারা গেছে এটা তো আমরা শুনিই নাই, আমাদের এটা ভুলেই গেছি আমরা। 20 বছর পরে কেন এটা করা হলো? কারণ হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যে কালটা ছিল, তার আগে করোনা কাল ছিল। এই যে এটার যে একটা ক্যাম্পেইন চলতে হবে ওভারঅল, সেই ক্যাম্পেইনটা ছিল না। আমার এখানে বক্তারা সব বলে ফেলেছে, এবং যে সমস্ত চিত্র আপনারা দেখালেন
এগুলো তো হৃদয় বিদারক, এগুলো তো আমরা সহ্য করতে পারছি না। কিন্তু তারপরও আমরা দেখছি যারা এই সমস্ত কাজের জন্য দায়ী তারা স্বাভাবিক জীবনযাপন করছে, তাদেরকে কোনো আইনের মুখোমুখি হতে হচ্ছে না। ইভেন তাদের বলছে যে এটা আমরা তদন্ত করব, এই তদন্ত কোন কালে শেষ হবে আমি জানি না। আমি ওভারঅল একটা চিত্র আপনাকে দিতে চাচ্ছি, যেহেতু আমার সব বক্তাই মোটামুটি সব দিকে কাভার করেছে, তারপর আমি আমাকে আজকের একটা আপডেট দিতে চাই। আজকেও এটার 7-8 জন শিশু মারা গিয়েছে আপনি আজকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এবং এই পর্যন্ত প্রায় এটা যদি 339 জন শিশু মারা গেছে 15 মাস থেকে হিসাব করে সরকারি তথ্য অনুযায়ী, এবং এর মধ্যে সন্দেহভাজন আজ পর্যন্ত বলছেন, সরি 439 জি 439 জন 15 মারা মার্চ গেছে থেকে যে হিসাব আমরা 15 মার্চ সরকারিভাবে থেকে। পেয়েছি। এবং আজকে যে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা হচ্ছে 54,419 জন, এবং ল্যাবরেটরিতে নিশ্চিত করা হয়েছে এগুলো 7,305 জন, এবং হাসপাতালে বর্তমান ভর্তি আছে প্রায় 38,000 শিশু। এবং সবচেয়ে হট স্পট হিসাবে এখানে চিহ্নিত করা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট অঞ্চলগুলো। এবং কক্সবাজারের পরিস্থিতি সবচেয়ে, সেখানে যে ক্যাম্প, সেই রোহিঙ্গা ক্যাম্প, সেখানে 20 জনের একটা আইসিইউ বা আপনারা এটা কি বলেন, একটা ওয়ার্ড, যেটা আইসিইউ না, আইসোলেশন ওয়ার্ড যেটা, সেটাতে 38 জন পর্যন্ত আছে। সরি 88 জন পর্যন্ত শিশু আছে। আপনি চিন্তা করে দেখেন, 20 জনের জায়গায় 87-88 জন শিশু সেখানে আছে, তো কি পরিস্থিতি বিরাজ করছে। এবং 20টি জেলার 30টা স্থানকে হামের হট স্পট হিসাবে সরকার চিহ্নিত করেছে। আর টিকার সংকট যেটা উঠেছে, সেটা তো বারবার বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সময় জরুরি টিকা ছিল না, রুটিন টিকাদানের ঘাটতি ছিল, সার্ভেলেন্সের অভাব ছিল। এবং বর্তমান সরকারকে যে প্রশংসা যেটুকু করতে হবে সেটা হচ্ছে যে 5 এপ্রিল থেকে শুরু হওয়া যে হাম রুবেলা যে ক্যাম্পেইন চলছিল টিকাদান কর্মসূচি, সেটা 20 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তার মানে আরো কয়দিন আমরা পাচ্ছি, আমার মনে হয় এটা আরো বাড়বে না আপনাদের মনে, যে কারণ যে স্টাইলে চলছে। এবং ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে তারা 15 লাখ ডোজ এমআর ভ্যাকসিন নিয়ে এসেছে দেশে। এবং ঢাকা, চট্টগ্রামে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে, এবং অনেক স্থানে স্বাস্থ্যকর্মীদেরকে ছুটি বাতিল করেছে। এটুকু একটা পজিটিভ দিক। সো আমরা দেখি যে 20 বছর ধরে এই যে উদাসীনতা চলছিল, মানে এই 20 বছর ধরে যেটা ছিল না সেটা আসার কারণ হচ্ছে উদাসীনতা। আমরা একটু উদাসীন ছিলাম, ছিল না, এই তথ্যটা ঠিক না ভাই। না আবার ভয়াবহ ছিল না, মানে হচ্ছে ভয়াবহ রূপ ধারণ ছিল না, করেছে। কিন্তু হামের বিরুদ্ধে ক্যাম্পেইন কিন্তু হয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে। 2020 সালেও অ্যান্টি মিজলস ক্যাম্পেইন হয়েছে, এবং 4 বছর পর পর করার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যে ভয়াবহতা ধারণ করেছে সেটা আমার মনে হচ্ছে এই বছরের মতো হয় নাই। 24 সালে এই ক্যাম্পেইনটা করে নাই। এবং দেখেন এটা বলা হয় যে 95% কভারেজ দেওয়ার কথা। কামাল বলছিলেন যে খরচ বাঁচানো, সেটাও কি খরচ বাঁচানো? আগে সরকার যে রেখে যাওয়া বাজেট, সেটা আমি মনে করি না খরচ বাঁচানো বা অন্য কিছু। কমপ্লিট ব্যর্থতা হচ্ছে যে ওদের নিজেদের কি করতে হবে সেটাই জানে না। এই অথর্ব একটা মহিলাকে এনে যে ঋণ আদায় করতো, তারে এনে বসাইছে স্বাস্থ্যমন্ত্রী, এবং তার নিজেই চলতে পারে না, এবং সরকারি টাকায় চিকিৎসা নেওয়ার জন্য সে এখানে এসছে, তার বন্ধু তাকে পাঠাচ্ছে, বিদেশে চিকিৎসা নিচ্ছে। তারা কি করেছে? তারা প্রত্যেকটা সেক্টরতে এভাবে করেছে। শুধু কি বোঝেন না তিনি? না বুঝলে যারা রয়েছেন এই বিষয়ে ভালো বুঝাতে পারবেন, তাদের কাছে তো জানতে চাইতে পারতেন, যেটা ডক্টর মুশতাক তারা সেটা মনে করে নাই। তো যে তুষার একজন উদাহরণ দিচ্ছিল, 3-4 জন সহকারী নিয়োগ করেছে, চাঁদাবাজি করছিল, কাকে কোথায়, কোন ডাক্তারকে কোথায় বদলি করবে, এগুলো নিয়ে ব্যস্ত ছিল। তারা জনস্বাস্থ্য নিয়ে তো চিন্তা করে নাই, তারা পকেট বাড়ি করার চিন্তা করতো। তারা রাস্তায় চলা, টেম্পুতে চলা লোকজন ইয়েতে চলতেছে। আমি আনিস ভাইয়ের সাথে একটা জিনিস যুক্ত করি, ডাক্তাররা নিজের পয়সা খরচ করে উচ্চ শিক্ষা করতে বিদেশে যাবে, অন্তর্বর্তী সরকার তাদের সবাইকে বাধা দিয়েছে, যেতে দেয় নাই। এবং এই কাজটা শুরু হয়েছিল শেখ হাসিনার আমল থেকে। ডাক্তাররা বিদেশে গেলে নাকি বৈদেশিক মুদ্রা খরচ হয়, আর বিদেশে গিয়ে চিকিৎসা শিখে ফেরত আসে বাংলাদেশের লোককে চিকিৎসা দিবে, নিজের পকেটের পয়সা খরচ করে পরীক্ষা দিতে যাচ্ছে, বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা। ডাক্তারদেরকে বলেছে বৈদেশিক মুদ্রা বাঁচানোর জন্য আপনি পরীক্ষা দিয়েন না। এখন হামের টিকা আনতে বৈদেশিক মুদ্রা লাগে না, এখন ওষুধ আমদানি করতে বৈদেশিক মুদ্রা লাগে না। এখন যে এনআইসিইউ করবে সবাইকে বলা হচ্ছে, মাঝখানে ঢুকে বললাম কেন, এনআইসিইউ পেডিয়াট্রিশিয়ান লাগবে, নিউরোলজিস্ট লাগবে,
এরা বিদেশে গিয়ে লেখাপড়া করে এসে এরকম হবে না। আমাদের দেশে কয়জন, আপনি সব জায়গায় এনআইসিইউ করে দিলেন, কয়জন নিওনেটোলজিস্ট, কয়জন পেডিয়াট্রিশিয়ান, কয়জন এই নার্স পাবেন আপনি এনআইসিইউ তে কাজ করার মতো প্রশিক্ষিত? নাই। এই অন্তর্বর্তী সরকার ডাক্তারদেরকে পরীক্ষা দিতে যেতে দেয় নাই। এগুলো কিন্তু বললেন সেটা কি তখন আনিস ভাই চিকিৎসকরা বলেন। আসলে তারপরও বলেছিলেন কি এই যে বলে করেন, তাদের পলিসিগত কোনো মাথায় তো ছিল না। তারা যে কখন কি করতে হবে এগুলো তো তাদের মাথায় নাই। তারা এসছে সংস্কার নিয়ে ব্যস্ত, তারা এসছে পোলাপাইনকে কিভাবে বেয়াদবি শিখাবে, পোলাপাইনকে কিভাবে টাকা ইনকাম করবে, গদিতে বসাবে, এই সমস্ত চিন্তাধারা ছিল। আর দেশটাকে, পুরো দেশটাকে রাজাকারদের হাতে কিভাবে তুলে দেওয়া যায়। পরবর্তী সরকার যদি আসে, সেই মেকানিজম করা সরকার তো আসতে পারবে না, বিরোধী দল যাতে হতে পারে, বা আরো দেশটাকে যাতে উগ্রবাদী রাজনৈতিক চর্চা যাতে বাড়ে। আর আওয়ামী লীগ শত্রু, আওয়ামী লীগকে শেষ করে দাও, আওয়ামী লীগকে নিঃশেষ করে দাও, করো। আওয়ামী লীগকে নিঃশেষ করতে গিয়ে মুক্তিযুদ্ধের উপর হাত দেওয়া, এগুলো মানে সে তার এজেন্ডা থেকে সরে গিয়েছিল, তার এজেন্ডা থেকে সরে গিয়ে অন্য এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করতে গেছিল। সেই জন্য আজকে এই অবস্থা দেশের। সেই জন্য আজকে ইউনুসকে খারাপ বলতে হচ্ছে, ইউনুসকে বিশ্ব বাটপার বলতে হচ্ছে। আর এটা যখন ইউনুসের প্রেমীরা শুনে তখন তাদের খারাপ লাগে, হা হা হা, আমাদের বিশ্ব একটা নোবেল লরিয়েটকে বাটপার বলতেছে। তো বাটপারকে কি বলা যাবে? এবং আমাদের একটাই দাবি এখন, এই বাটপারটাকে আইনের মুখোমুখি করতে হবে। শুধু সে না, তার সঙ্গে যারা ছিল, এই যে সাইদুর রহমান, যিনি কত হচ্ছে তার সহকারী উপদেষ্টা, তার উপদেষ্টা, এবং তাদের পক্ষে যত সাফাই গায়, এই যে এদের পক্ষে। এবং আপনি খেয়াল করে দেখবেন এই যে এই ডক্টর ইউনূস কত ভালো কাজ করে গিয়েছিল, স্বাস্থ্য খাতও ভালো কাজ করে গিয়েছিল, শব্দ সৈন্যের এই ডাস্টবিন শফিক সহ অন্যেরা এটা ক্যাম্পেইন করছে, এদেরকেও ধরতে হবে। কারণ এরা কিন্তু তথ্য সম্রাট মানে সন্ত্রাস করছে। যে এদের সবগুলোকে আইনের আওতায় আনলে আপনি দেখবেন যে ঠিক হয়ে যাবে। এবং যতদিন আপনি অপকর্মকে আইনের আওতায় আনবেন না, একটার পর একটা ঘটতেই থাকবে। এবং এই যে বিপর্যয়, তুষার ভাই ভালো করে বলেছেন, এক বিপর্যয় দিয়ে শেষ না, এটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে আপনি দেখছেন, কিন্তু এর পরবর্তীগুলো কি কোথায় যাবে? তাহলে আপনি কতটা সামাল দিবেন, এবং এই কার জিনিস সামাল দিচ্ছেন? আপনি তো জনগণকে মেসেজ দিতে হবে, হু ইজ দ্য রেসপন্সিবল, দিস গভর্নমেন্ট অর শেখ হাসিনা অর ইউনূস। আপনাকে ক্লিয়ার করতে হবে, আপনাকে তদন্ত করে এটা বের করতে হবে, জনগণকে জানাতে হবে। সাপে কাটার যে অ্যান্টিভেনম, সেটা সংকট তৈরি হয়েছে, রেবিস বা জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট তৈরি হয়েছে। একটা দুইটা না, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ ধসিয়ে দিয়ে উনি এখন স্বাস্থ্যের সোশ্যাল বিজনেস করার লোক খুঁজছেন, বিদেশ থেকে বিনিয়োগ আনছেন। উনি ইচ্ছাকৃতভাবে এটা করেছেন। আপনি তখনও বলছিলেন যে রাজনীতিবিদদের এক ধরনের যদি মুশকিলে ফেলা, আর এটা যদি সেই রাজনীতি, এর মধ্যে যদি রাজনীতি কাজ করে। এখন আবার সোশ্যাল মিডিয়া আমরা দেখি এই মৃত্যু আসলে কতটা ভয়াবহ মৃত্যু, না অন্য মৃত্যু বেশি ভয়াবহ, তুলনা করা কোনটার সাথে কোনটা যাবে কি যাবে না, মানে এই আলোচনাগুলো এই মুহূর্তে কেন? কোন মৃত্যুর সঙ্গে মৃত্যু তুলনীয় না, তবে একজন নবজাতকের মৃত্যু মানে 80 বছরের বাংলাদেশের সম্ভাবনার মৃত্যু হওয়া। একটা বাচ্চার এখন জন্ম নিলে বাংলাদেশের গড় আয় অনুযায়ী 73 বছর 74 বছর বাঁচার কথা, 74 বছরের সম্ভাবনা বিনষ্ট করা, একটা পরিবারের সমস্ত আশা ভরসাকে বিনষ্ট করা। অনেক পরিবারের একটাই মাত্র সন্তান, সেই সন্তানের মৃত্যু মানে আপনি চিন্তা করেন কোন জায়গায় গিয়ে ব্যাপারটা হয়েছে। অনেকে বহুদিন পরে সন্তান পেয়েছেন। মৃত্যুকে জাস্টিফাই করার কোনো উপায় নাই যদি সেই মৃত্যু দৈব ক্রমে না হয়ে কারো অবহেলার কারণে হয়। এবং আপনি বলছেন সোশ্যাল মিডিয়ায় কেন এই সোশ্যাল মিডিয়াতে টিকার বিরুদ্ধে একটা তুলনামূলক আলোচনা কেন তুলনা করবে না? কারণ সোশ্যাল মিডিয়ায় আপনি যখন 24-এর আন্দোলন হলো, যখন শিশু মারা গেল, 130 জন শিশুর মতো